4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই। নির্বাচনের ব্যবস্থা করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত মন্তব্য ফখরুলের। অধিকার আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। আহত প্রায় ৩৫০০, এখনও নিখোঁজ অনেকেই। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 8:10 ঢাকায় অবতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে। এর আগে সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দর্শক, সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। সৌদি আরবের সাথে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হবে। তবে বাংলাদেশে একদিন পর অর্থাৎ সোমবার ঈদ উল ফিতর উদযাপনের কথা রয়েছে। জনগণ নির্বাচিত সরকার চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নির্বাচনের ব্যবস্থা করায় বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। বিকেলে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দেশ বিদেশে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত চলছে জানিয়ে তিনি বলেন, দরকার হলে আবারও জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নামবে বিএনপি। এই যে সরকার এসছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়েছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা অতি অল্প সময়ের মধ্যে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি। এদিকে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। শাহজাহান মিয়া বলেন, জাতীয় ঈদগাহে একসাথে প্রায় ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সেখানে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট, উপদেষ্টা পরিষদের সদস্য এবং কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদকে ঘিরে অপতৎপরতা রুখে দিতে ডিবি পুলিশ প্রস্তুত রয়েছে। বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আগের যে কোনো সময়ের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে, এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। কমিশনার জানান, ঈদকে ঘিরে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 667টি টহল টিম এবং 71টি চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে
বৃদ্ধি করা হয়েছে। সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে। ঢাকা মহানগরীকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ডিবি সবসময় প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত ডিবির অল আউট অ্যাকশনে উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে নগরবাসীদের ব্যস্ত সময় কাটছে। তবে আগেভাগে ঈদের ছুটি হয়, রাজধানীর বিপণী বিতানগুলোতে তুলনামূলক ক্রেতাদের উপস্থিতি কম। এদিকে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে। মণ্ডল এনামের রিপোর্টে বিস্তারিত। নতুন জামা, জুতো ও পছন্দের পণ্য ঈদের আনন্দকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। তাই যে যার সামর্থ্য অনুযায়ী শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। পণ্যের দাম মোটামুটি ছিল, মানে অনেক বেশি যে এক্সপেন্সিভ তা না, রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রায় সব কেনাকাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং এখানে পুলিশ প্লাজায় এসেছি, এখানকার শৃঙ্খলা মাশাআল্লাহ খুব ভালো। পুলিশ প্লাজাতে সবসময় পছন্দের জিনিস পাওয়া যায় অ্যান্ড দেখা যায় যে আমাদের বাসার কাছে হওয়াতেও এখানে টুকটাক থেকে শুরু করে সব কিনতেই আসা হয়। এই মার্কেটে নিরাপত্তা আছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, ডিসিপ্লিন আছে এবং মানুষ এখানে এসে এক জায়গায় সবকিছু পাওয়া যায়। আগেভাগে ঈদের ছুটি হয়, ক্রেতাদের সমাগম কিছুটা কম। তবে রোজার মাঝামাঝিতে আশানুরূপ বেচাকেনা করেছে বলে জানান ব্যবসায়ীরা। যতটুকু খারাপ মনে হয়েছে ততটুকু খারাপ হয় না, ভালোই হয়েছে। আশেপাশে যারা আসতেছে এখন হচ্ছে শেষ সময়, তারাই আমাদের কাছে আসতেছে, তারাই প্রোডাক্ট নেওয়ার জন্য বেশি আর কি ক্রয় করতেছে। গতবার থেকে এবার আমাদের পুলিশ প্লাজা, বিশেষ করে পুলিশ প্লাজা নিরাপত্তা এবং অন্যান্য যেই আমাদের যে প্রাসঙ্গিক আমাদের কিছু লাকি কুপন, স্কেচ কুপন উপহার ছিল, বিভিন্ন রকমের আমাদের নিরাপত্তা দিক থেকে অন্যান্য সুযোগ সুবিধা থাকাতে আমাদের পুলিশ প্লাজা মার্কেটে কাস্টমার সমাগমও ভালো ছিল। নির্বিঘ্নে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে সব শ্রেণী পেশার মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৩৫০০ মানুষ। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই। শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর পশ্চিমে আঘাত হানে ৭.৭ মাত্রার ভূমিকম্প। এতে দেশটির বড় অংশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে দেখা গেছে ৭.৭ মাত্রার কম্পনের পর মিয়ানমারে অন্তত ১৪টি আফটার শক আঘাত হেনেছে। সংস্থাটি আরও জানিয়েছে মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। কিছুই বলে না। স্বামীর ভিটেমাটি হারিয়ে অসহায় শাহিদার দিন কাটছে প্রশাসনের দুয়ারে দুয়ারে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর স্থবিরতার সুযোগে একটি মহল তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে দাবি স্বামীহারা এই নারীর। যদিও ভিন্ন কথা বলছে অভিযুক্তরা। শাহরিয়ার মাসুমকে সঙ্গে নিয়ে শেখ মিন্টু রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। কিভাবে জাল দলিল বানাইছে? রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীহারা শাহিদা নার্গিসের দিন কাটছে নিদারুণ কষ্টে। চলতি বছরের ১২ জানুয়ারি তাকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। এ সময় তাকে মারধর সহ লুটপাট করা হয় ঘরের মূল্যবান সামগ্রী। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এই নারী। ভুক্তভোগী ও তার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা জহির মাতব্বর তাদের বাড়িটি দখলের চেষ্টা করে আসছিলেন, এমনকি বিভিন্ন সময় হামলাও চালান। এসব ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়। শেষ পর্যন্ত গত ১২ জানুয়ারি তাদেরকে বাড়ি থেকে বের করে দেন জহিরের লোকজন। সে আমাকে সন্ত্রাস বাহিনী দিয়া সে আমাকে টেনে হেসড়ে, সে কি অবস্থা, টেনে হেসড়ে আমাকে নামিয়ে দেয় বাসা থেকে। ব্যাংক থেকে বাড়ি মর্গেজ দিয়ে ঋণ গ্রহণ করে ব্র্যাক ব্যাংক থেকে। তো আমার প্রশ্ন, জহিরুদ্দিন মাতব্বর সে এই বাড়ির দলিল
কিভাবে পেল। আমরা যখন ব্যাংকে খবর নেই এবং ব্যাংকেও আমরা জিজ্ঞাসাবাদ করি যে আপনাদের দ্বারা কি আমার বাড়ির কোনো দলিল উনি হাতে পাইছে। ওনারা বলছে এটা কখনোই সম্ভব না, আপনার বাড়ি অলরেডি ঋণ খেলাপি হয়ে গেছে, মামলা চলতেছে, আপনার বাড়ি যে কোনো সময় নিলামে উঠতে পারে। এদিকে জহির মাতব্বরের ছেলের দাবি এই বাড়িটি তারা কিনেছেন এবং সকল বৈধ কাগজ রয়েছে। আমি তো ওনার হাজবেন্ডের কাছ থেকে বাড়িটা কিনছিলাম। আমি কিনছি বলতে আমার বাবা কিনছে 2019 সালে। সোলেমান সাহেব উনি আমাদের নামে এটা রেজিস্ট্রি করে দেয়। রেজিস্ট্রি করে দেওয়ার পর আমরা হাউজিং থেকে নামজারি করি, ভূমি অফিস থেকে নামজারি করি, তিতাসে নাম পরিবর্তন করি, ডেস্কোতে নাম পরিবর্তন করি, সিটি কর্পোরেশনে আমাদের নামে হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, অনলাইন খাজনা হয়েছে আমাদের নামে। আপনাদের চাইলে সব কিছু কাগজগুলো আমি দেখাতে পারবো এবং ইভেন দেখাইছিও সবগুলো। জহির মাতব্বরের ছেলের কথা অনুযায়ী বাড়িটি 2019 সালে তারা কিনেছেন, অথচ বাড়িটি 2011 সালে একটি বেসরকারি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে। এমনকি বাড়িটি হস্তান্তরের অনুমতি বাতিল ও জালিয়াতি রোধে শাহিদা নার্গিসের আবেদনের প্রেক্ষিতে গৃহায়ণ কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ নিয়ে শুনানির চিঠিও দেয়। এছাড়া বাড়িটি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সন্তানদের জন্য কেনাকাটা করতে গিয়ে কুমিল্লার মুরাদনগর সদর বাজার থেকে আটক হয়েছেন স্থানীয় বিএনপি কর্মী বিল্লাল হোসেন। বিএনপির এই কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া তিনি জানান, সম্প্রতি মুরাদনগরে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিল্লাল হোসেন মুরাদনগরের রহিমপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। বিএনপির রাজনীতি করার কারণেই 2018 সালে পতিত আওয়ামী লীগ সরকারের সময় জেল খেটেছিলেন তিনি। গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে শ্রীপুর রেল স্টেশন সংলগ্ন প্রয়াত বিএনপি নেতা কাজী খানের অফিসে এসব বিতরণ করা হয়। পৌর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি ও প্রয়াত বিএনপি নেতা কাজী খানের সহধর্মিণী আবিদা সুলতানা নাজরিন এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। ফেনীতে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাজহারুল ইসলাম শিমুলের সভাপতিত্ব, আব্দুল বাতেন এবং ইমাম উদ্দিন শাওনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ফোরামের পৃষ্ঠপোষক আব্দুল মুহিত অ্যাপোলো, আনোয়ার হোসেন রতন, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারি, আব্দুল মান্নান মিয়াজি ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জহিরুদ্দিন মনির। এ সময় উপস্থিত ছিলেন দাম্মাম বিএনপির সভাপতি ইউসুফ আলী, ফোরামের আজীবন সদস্য ফখরুল ইসলাম সহ আর অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ দরিদ্র হোটেল শ্রমিকদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিকেলে পৌর শহরের মধ্যচুরিয়াপাড়ায় নিজ বাড়িতে শাড়ি লুঙ্গি বিতরণ করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের। সময় জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ধন্যবাদ জানান সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেনকে। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে তেজগাঁও সরকারি শিশু পরিবার এতিমখানা ইফতার ও দোয়া মাহফিল এবং ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও কবি রাজু আলিম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রকুনুজ্জামান রকি ভুইয়া ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান মিঠু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার খেলার খবর ফুটবল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন। 2024 সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন 62 বছর বয়সী দরিভাল। তার অধীনে 16টি ম্যাচের মধ্যে 7টিতে জয়, 6টিতে ড্র এবং 3টিতে হেরেছে ব্রাজিল। এদিকে দরিভালের বিদায়ের পর প্রশ্ন উঠেছে কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে আল হিলাল কোচ জর্জ জেসুস
ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিল এখনও আনচেলত্তির সঙ্গে আলোচনা করতে চায়। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই। নির্বাচনের ব্যবস্থা করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত মন্তব্য ফখরুলের। অধিকার আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা 1600 ছাড়িয়েছে। আহত প্রায় 3500, এখনো নিখোঁজ অনেকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।